আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করছিলাম সেই চ্যাপ্টারটার নাম কি? সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে অসিলেটর। তো অসিলেটরের মধ্যে আমরা এর আগে যে ক্লাস হয়েছে সেখানে আমরা অসিলেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, ড্যাম্পড এবং আনড্যাম্পড অসিলেশন সেগুলো সম্পর্কে দেখেছি, এবং আগের ক্লাসে আমরা দেখেছি বার্কহাউজেন ক্রাইটেরিয়া, যেটা আমাদের আনড্যাম্পড অসিলেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা আমাদেরকে স্যাটিসফাই করতে হবে সেই ক্রাইটেরিয়াটা সম্পর্কেও আমরা দেখেছি। এবং আমরা যে বিভিন্ন ধরনের অসিলেটর যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তো আগের দিন আমরা এক ধরনের অসিলেটর দেখেছি, সার্কিট, অসিলেটরের সার্কিট। তার নাম কি? তার নাম হচ্ছে কলপিটস অসিলেটর। কলপিট অসিলেটর। অসিলেটরের ডায়াগ্রাম আমরা দেখেছি এবং এখানে কিভাবে ফিডব্যাক তৈরি হচ্ছে এবং সেটা কোথায় ফিড হচ্ছে সেটা আমরা আলোচনা করে দেখেছি। এবারে আমাদের যে আরো কতগুলো ধরনের অসিলেটর পড়তে হবে তার মধ্যে যেটা আছে ফার্স্টে এবার হচ্ছে হার্টলে অসিলেটর। ঠিক আছে, হার্টলে অসিলেটর এটা হচ্ছে এক ধরনের অসিলেটর সার্কিট যেটা অলমোস্ট সিমিলার টু কলপিট অসিলেটর। এটা হচ্ছে কলপিট অসিলেটরের মতোই উইথ মাইনর মডিফিকেশনস। ঠিক আছে, মাইনর মডিফিকেশনস কিছু আছে। তো দেখে নেওয়া যাক এর সার্কিট ডায়াগ্রামটা কিরকম হয়। দেখো, এই যে সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামটা কার? এই ডায়াগ্রামটা হচ্ছে হার্টলে অসিলেটরের। ঠিক আছে, হার্টলে। এর আগের দিন আমরা দেখেছিলাম কলপিট অসিলেটর। তার মধ্যে কি ছিল আর এইটার মধ্যে কি আছে, যেটাকে যেখানে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি? পার্থক্য দেখো, এই পার্টটাই কোনো পার্থক্য কিন্তু কিছু নেই। এই যে পার্টটা, এই পার্টটার কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে সেম। ওটা তো অ্যাম্প্লিফায়ারের পার্ট, ওখানে কি করে পার্থক্য থাকবে? এই পার্টটার মধ্যে কিন্তু কোনো রকম পার্থক্য আসেনি। এটা হচ্ছে কলপিট অসিলেটরেও যা, হার্টলে অসিলেটরেও তাই। তাহলে পার্থক্যটা আছে কোথায়? পার্থক্যটা হচ্ছে আমার ফিডব্যাক সার্কিটে। ঠিক আছে, এই যে ফিডব্যাক সার্কিট, ফিডব্যাক সার্কিটটা হচ্ছে ডিফারেন্ট। এই পার্টটা আমি কি বলেছিলাম? এটা হচ্ছে ফিডব্যাক তৈরি করে। এই পার্টটাতে আগের দিন আমরা কি দেখেছিলাম? কলপিট অসিলেটর। সেখানে যেটা ছিল, দুটো ক্যাপাসিটার ছিল এবং এইখানে প্যারালালে লাগানো ছিল একটা ইন্ডাক্টর। কিন্তু এখানে কি আছে? এখানে হচ্ছে আমাদের দুটো ইন্ডাক্টর এরকম আছে, একটা ইন্ডাক্টর L1, একটা ইন্ডাক্টর L2। ঠিক আছে, এবং তাদের সঙ্গে প্যারালাল হচ্ছে একটা ক্যাপাসিটার লাগানো আছে। কিন্তু আগের দিনের ডায়াগ্রাম যেটা হচ্ছে আমাদের কলপিট অসিলেটরের ডায়াগ্রাম ছিল, সেখানে কিন্তু প্যারালালে কি ছিল? প্যারালালে ইন্ডাক্টর ছিল আর এখানে C1 C2 দুটো ছিল। এটাই হচ্ছে মাইনর মডিফিকেশন। তো ফিডব্যাক সার্কিট ইজ মাইনর ডিফারেন্ট। ঠিক আছে, তাছাড়া কিন্তু আর কোনো পার্থক্য এখানে নেই। তাহলে এখানে মেন যে ওয়ার্কিংটা হচ্ছে, ওয়ার্কিংটা কি হচ্ছে? ওয়ার্কিং এটাই হচ্ছে, ধরো এখানে আমরা কোনো একটা সিগন্যাল ইনপুট হিসাবে ফার্স্টে দিয়ে দিলাম। যদি আমরা ইনপুট একবার দিয়ে ধরো সেটাকে অফ করে দিই, তাহলে কি হবে? তার অ্যাম্প্লিফাইড একটা আউটপুট আমরা কোথায় পেয়ে যাব? এইখানে আমরা একটা অ্যাম্প্লিফাইড আউটপুট পেয়ে যাব। এবং সেই অ্যাম্প্লিফাইড আউটপুটটা কিরকম থাকবে? সেটা হবে আমার অ্যাম্প্লিফাইড তো হবেই, তার সঙ্গে সেটা 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়ে যাবে। হবে কি না? 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়ে যাবে, কারণ এটা তো অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফায়ার কি করে? 180 ডিগ্রি আউটপুটটাকে ঘুরিয়ে দেয়। এবারে আমার আছে এখানে কি? এখানে আছে আমার এটা ফিডব্যাক সার্কিট। ফিডব্যাক সার্কিটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এল এবং সি, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার। এবং আমরা জানি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার তাদের মধ্যে কারেন্ট কিন্তু ভোল্টেজের সঙ্গে সেম ফেজে থাকে না। এবং এখানে এই যে সার্কিট, এটা আরো ফার্দার একটা 180 ডিগ্রি, এটাকে আরো 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। এটাকে যদি আরো 180 ডিগ্রি ঘোরাই তাহলে কেমন দেখতে হবে ওটা? ওটা দেখতে এরকম হয়ে যাবে। আবার যেরকম আমার ইনপুটটা ছিল সেরকম ওয়েব ফরম্যাটটা আবার আমরা পেয়ে যাব। এটা আমরা কোথায় পাবো? এইখান থেকে আমরা পাবো। এবং দেখো, এই যেটা আমরা পাচ্ছি এখান থেকে, সেটাকে আবার ঘুরিয়ে কোথায় দিয়ে দিচ্ছে? সেটাকে আবার এই ইনপুটের সঙ্গেই মার্জ করিয়ে দিচ্ছে। মানে ইনপুট সিগন্যালটা আর আমার তখন দেওয়ার প্রয়োজন নেই, একবার দিয়ে আমরা এটাকে উইথড্র করে দিতে পারছি। এবং তারপর থেকে এই যে সার্কিটটা, এই ফিডব্যাকের মাধ্যমেই সার্কিটটা চলতে থাকবে। মানে এর পরের স্টেপে কি হবে? এখানে এই যে ফিডব্যাক ভোল্টেজ যেটা পড়লো বেসে, সেটাই আবার অ্যাম্প্লিফাইড হয়ে এরকম আসবে, সেটা আবার 180 ডিগ্রি ঘুরে এরকম ফিডব্যাকে পরিণত হবে, সেই ফিডব্যাকটা আবার এখানে আসবে এবং এই প্রসেসটা চলতে থাকবে। এবং এই পদ্ধতিতে আমরা একটা কন্টিনিউয়াস এবং আনড্যাম্পড অসিলেশন পাবো। আনড্যাম্পড অসিলেশন ব্যাপারটা কি? আগের দিন আমরা বলেছি, আনড্যাম্পড অসিলেশন মানে হচ্ছে যে আউটপুট ওয়েব ফর্ম আমরা পাবো
তার অ্যামপ্লিটিউডটা সেম থাকবে, অ্যামপ্লিটিউডটা কমবে না, সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো এই ধরনের অসিলেশনকে আমরা বলি হচ্ছে আনড্যাম্পড অসিলেশন। তো এই আনড্যাম্পড অসিলেশন প্রসেসটা চলতে থাকবে, ঠিক আছে। তা এটা হচ্ছে আমাদের কি সার্কিট, এই সার্কিটটাকে বলা হচ্ছে হার্টলে অসিলেটরের সার্কিট। এবং এখানে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে এই সার্কিটের যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কিনা এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডকে যদি আমরা ইনভার্স করে দিই, টাইম পিরিয়ডটাকে আমরা টি বলি, 1/t কে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তো এই যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো এখান থেকে না, সেই ফ্রিকোয়েন্সিটা কত হবে জানো? ফ্রিকোয়েন্সিটা হবে আমার 1/2π, কত হয় আগের দিন কত বলেছিলাম, রুট ওভার সিটি বলেছিলাম, এল ইন্টু সিটি বলেছিলাম, টোটাল মানে ক্যাপাসিটেন্স এখানে হয়েছিল। এখানে কি হবে, এখানে আমার অনলি এল এর পরিবর্তে এখানে এল টি হয়ে যাবে, কারণ এখানে আমার তো একটা ইন্ডাক্টর নেই, এখানে আমার দুটো ইন্ডাক্টর আছে। এল টি টোটাল ইন্ডাকটেন্স ইন্টু সি হয়ে যাবে, এল টি ইন্টু সি হয়ে যাবে। যেখানে এল টিটা কিভাবে বার করব, দুটো ইন্ডাক্টর আমার সিরিজে কানেক্টেড আছে, ঠিক আছে। দুটো ইন্ডাক্টর ধরো এল ওয়ান আর এটা ধরো আরেকটা ইন্ডাক্টর এল টু, তারা কিসে কানেক্টেড আছে? তারা সিরিজে কানেক্টেড আছে। তাহলে তাদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত হবে না, তাদের ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স এল টি যেটা হবে, এল টি উইল বি সাম অফ এল ওয়ান অ্যান্ড এল টু, ঠিক আছে। এল টি উইল বি ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল টু, ঠিক আছে। এইটা আগের দিন যেটা আমরা পেয়েছিলাম সিটিটা কিন্তু এরকম হয়নি। সিটিটা কত ছিল? দুটো ক্যাপাসিটার সিরিজে ছিল। ক্যাপাসিটার দুটো সিরিজে থাকার অর্থ হচ্ছে তাদের ইকুইভ্যালেন্ট হবে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। কিন্তু ইন্ডাক্টর যদি সিরিজে থাকে তাহলে তাদের টোটাল ইন্ডাকটেন্স যেটা হবে সেটা কিন্তু সিরিজে মানে হচ্ছে ডাইরেক্ট যোগ হয়ে যাবে খালি, যেরকম রেজিস্টারের ক্ষেত্রে হতো ঠিক সেরকম। হ্যাঁ, এইভাবে আমরা একটা কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন পাবো এবং সেই অসিলেশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা। তো এই পদ্ধতিতে আমাদের যে অসিলেটরটা কাজ করছে তার নাম হচ্ছে কি না, তার নাম হচ্ছে আমাদের হার্টলে অসিলেটর। সরি, এখানে আরেকটা টার্ম আসবে। এখানে যদি আমরা দুটো কয়েলের মধ্যে, এখানে আমরা একটা টার্ম মিস করে গেছি। বেসিক্যালি দুটো ইন্ডাক্টর সিরিজে আমরা নর্মালি এটাই বলি L1 প্লাস L2, কিন্তু এখানে আরেকটা টার্ম আছে যেটার নাম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, ঠিক আছে। মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে হচ্ছে কি না, এই কয়েলের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয়, মিউচুয়াল ইন্ডাকটেন্স ব্যাপারটা কি জিনিস আমি একটু সংক্ষেপে আইডিয়াটা দিয়ে রাখি, ঠিক আছে। ধরো এটা একটা ইন্ডাক্টর আছে, হ্যাঁ, আবার এটা আরেকটা ইন্ডাক্টর, তারা সিরিজে কানেক্টেড হয়ে আছে। এবার ইন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয় তখন কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কি না? ইন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড এরকম তৈরি হলো, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স এরকম থাকবে, কিছু ম্যাগনেটিক কিছু লাইনস অফ ফোর্স থাকবে। হ্যাঁ, এরকম ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স যেগুলো হবে না, সেটা একটা কয়েল থেকে যেটা নির্গত হচ্ছে সেটা কিন্তু অপর কয়েলটাকে লিঙ্ক করতে পারে। মানে একটা কয়েলে যে ম্যাগনেটিক এরকম লাইনস অফ ফোর্স তৈরি হচ্ছে সেগুলো যদি আরেকটা কয়েলকে লিঙ্ক করে যায়, এরকম ধরো আরো বড় বড় লাইনস অফ ফোর্স এরকম বেরিয়েছে, ঠিক আছে, সেটা তো এই কয়েলটাকেও লিঙ্ক করবে। মানে কারেন্ট ফ্লো হচ্ছে একটাতে, কিন্তু তার জন্য যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা অন্যটাকেও লিঙ্ক করে যাচ্ছে। তো এটার জন্য কি হবে, এই কয়েলের মিউচুয়াল, এই কয়েল এবং এই কয়েল দুটোর মধ্যে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স তৈরি হবে, এবং সেই মিউচুয়াল ইন্ডাকটেন্সটাকে সাপোজ ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছে। হ্যাঁ, দুটো কয়েল আছে, একটা কয়েল সাপোজ এরকম L1 আর একটা কয়েল আছে সাপোজ L2। তাহলে কি হবে না, একটা কয়েল ধরো এরকম আছে L1 তার ইন্ডাকটেন্স, আর একটা কয়েল এরকম আছে যার ইন্ডাকটেন্স হচ্ছে সাপোজ L2। আচ্ছা, এখানে আমার এগুলো টাচ করে গেছে, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো কিন্তু টাচ করবে না, হ্যাঁ, একে অন্যকে টাচ করবে, এটা আঁকাটা এরকম হয়ে গেছে। বাট আমি এটা বোঝানোর জন্য করলাম যে এখানে যেটা ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স সেটা সেকেন্ড কয়েলটাকে লিঙ্ক করবে। এর ইন্ডাকটেন্স সাপোজ L1, এর ইন্ডাকটেন্স সাপোজ L2, এবং এদের মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা যদি ক্যাপিটাল M হয়, M is the mutual inductance, then total inductance of these two coil connected in series will be L1 plus L2 plus হচ্ছে কি 2 ইন্টু এম। এটা আমাদেরকে কনসিডার করতে হবে, মিউচুয়াল ইন্ডাকটেন্সের এফেক্টটাকেও আমাদেরকে কনসিডার করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা এফ বেরোবে, এফটা কত, এফ এর ফর্মুলা তো সেমই থাকবে, এফ ইজ ইকাল টু 1/2π রুট ওভার অফ LT ইন্টু সি। এটা হলো ফর্মুলা। ফর্মুলা অফ কি? এটা ফর্মুলা অফ দ্য ফ্রিকোয়েন্সি।
যে ফ্রিকোয়েন্সিতে এই অসিলেটরটা আউটপুট তৈরি করবে। ঠিক আছে, এই যে আউটপুট আমরা পাচ্ছি ভি আউট, এই ভি আউটের ফ্রিকোয়েন্সি ওইটা হবে। এবার এই হার্টলে অসিলেটরের কি কাজ? হার্টলে অসিলেটরকে দিয়ে আমরা সাইন ওয়েভ তৈরি করতে পারি। অ্যাজ পার আওয়ার ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি, আমরা যে ফ্রিকোয়েন্সিতে সাইন ওয়েভ চাইছি সেই ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ আমরা তৈরি করতে পারি। বুঝতেই পারছো এখানে আমাদের তো হাতেই আছে এই প্যারামিটারগুলো, এলটি আমাদের হাতে, সিও আমাদের হাতে। তো ফ্রিকোয়েন্সিকে আমরা অ্যাজ পার আওয়ার উইশ ভ্যারি করতে পারি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আমরা যে ফ্রিকোয়েন্সিতে চাইবো জেনারেট করতে পারি। হার্টলে অসিলেটার্স, দিজ আর ইউজড ইন রেডিও রিসিভার্স, মানে রেডিও যে সিগন্যালসগুলো আসে রেডিও ফ্রিকোয়েন্সিতে সেগুলোকে রিসিভ করবার জন্য এ ধরনের অসিলেটর ইউজ করা হয়। মানে রেডিও সিগন্যাল ধরো এখানে এলো, সেটাকে ক্যাচ করতে হবে, তো সেটা ক্যাচ করবার জন্য এখানে ইউজ করা হয় কি হার্টলে অসিলেটর। এবং হার্টলে অসিলেটরের একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা অনেক বড়। ইট ইজ অলসো নোট দ্যাট ডিউ টু দিস ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ইট ইজ দ্য মোস্ট পপুলার অসিলেটর। হার্টলে অসিলেটরটা হচ্ছে মোস্ট পপুলার এবং এর ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ সেটা অনেক বেশি, কারণ এই রেঞ্জটাকে তো আমরা ভ্যারি করতে পারছি। এলটি এবং সি, এল1 এবং এল2 এর ভ্যালু যদি আমরা চেঞ্জ করতে থাকি, এল1 এর ভ্যালু যদি চেঞ্জ করি আর এল2 এর ভ্যালু যদি চেঞ্জ করি, তো অটোমেটিক্যালি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে থাকবে। তো এটাকে চেঞ্জ করে আমরা অনেক ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটাকে ইউজ করতে পারি। আর হার্টলে অসিলেটর ইজ সুইটেবল ফর অসিলেশন ইন দ্য রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ। মানে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল যেগুলো আসে, যেগুলো অনেকটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, সেগুলোর রেঞ্জ, সেই রেঞ্জে অপারেট করবার মতো এটা হচ্ছে খুব একটা সুইটেবল অসিলেটর। ঠিক আছে, কারণ ওই ফ্রিকোয়েন্সিতে এই অসিলেটর ভালো আউটপুট প্রডিউস করে। এবং আপ টু 30 মেগাহার্জ, 30 মেগাহার্জ রেঞ্জ পর্যন্ত এই অসিলেটরকে ব্যবহার করা যায়। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে মেনলি রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল যেগুলো আছে সেগুলোকে রিসিভ করবার জন্য এই ধরনের অসিলেটরকে ব্যবহার করা যেতে পারে। এবং এখানে এল1 এবং এল2 ভ্যালু চেঞ্জ করে আমরা অনেক ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে এই ধরনের অসিলেটরকে ব্যবহার করতে পারি। এবং আপ টু 30 মেগাহার্জ পর্যন্ত সিগন্যাল এই অসিলেটরের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। তো এই বেসিক অ্যাপ্লিকেশন এবং সার্কিট ডায়াগ্রাম, এর ডিটেলস আর তোমাদের প্রয়োজনীয়তা নেই, কারণ সিলেবাসে তো তোমাদের এগুলো সার্কিট ডায়াগ্রাম এবং অ্যাপ্লিকেশন এগুলোই মেনলি আলোচনা করার কথা বলা হয়েছে। তো দু ধরনের অসিলেটর আমরা দেখে ফেললাম, একটা হচ্ছে কলপিট এবং আরেকটার নাম হচ্ছে হার্টলে অসিলেটর। দুটোর সার্কিট ডায়াগ্রাম কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এবং এই মাইনর যে ডিফারেন্সটা আছে, এই পার্টটা তো সেম, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই পার্টটাই, ফিডব্যাকের পার্টটা। এটা কিন্তু খুব ভাইটাল, এটা কিন্তু মনে রাখবে তোমরা, কারণ পরীক্ষায় অনেক সময় সার্কিট ডায়াগ্রাম ড্র করতে দেয়। ঠিক আছে, তো এই সার্কিট ডায়াগ্রামটা যদি ঠিক মতো না হয় তখন নাম্বার কম আসবে। তো সেই কারণে এইগুলো তোমরা দেখে রাখবে যে কোনখানে কি ধরনের ফিডব্যাকটা ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের কলপিটের জন্য C1 C2 থাকছে, আর হার্টলের জন্য এখানে আমাদের L1 L2 থাকছে। ঠিক আছে, কলপিটের জন্য এখানে আমার থাকছে L, আর এখানে হার্টলের জন্য এখানে থাকছে আমার C। ব্যাস এইটুকুই হচ্ছে মেন পার্থক্য। ঠিক আছে, তো নেক্সট যে টাইপ অফ অসিলেটর আমরা পড়বো সেটার নাম হচ্ছে আরসি ফেজ শিফট অসিলেটর। ঠিক আছে, আরসি ফেজ শিফট অসিলেটর। এই হলো ডায়াগ্রাম তার, আরসি ফেজ শিফট অসিলেটর, এটা হলো ডায়াগ্রাম। ঠিক আছে, এবার এটাকে আরসি বলছে কেন, আরসি কথাটা বলছে কেন, আরসি ফেজ শিফট অসিলেটর কথাটা এখানে ব্যবহার করছে কারণ কি, আর ফেজ শিফটই বা বলছে কেন। তো দেখো, এই সার্কিট দেখলেই বুঝতে পারবে এখানে আমাদের যে মেন অ্যাম্পলিফায়ার সার্কিট সেটা কোনটা, অ্যাম্পলিফিকেশন হচ্ছে কোন জায়গাতে। অ্যাম্পলিফায়ার সার্কিটে কি থাকে, ট্রানজিস্টার থাকে। তো দেখো এই যে পার্টটা, এই পার্টটা আমাদের নর্মাল ট্রানজিস্টারের যে আমাদের সার্কিট, সরি অ্যাম্পলিফায়ারের যে সার্কিট সেইটা। দেখো এই পার্টটা যদি আমরা দেখি, এই পার্টটাতে কি হচ্ছে, নর্মাল যেটা আমাদের অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার সেই সার্কিটটাই না, কি আছে এখানে, এখানে হচ্ছে আমাদের বেস রেজিস্টার বায়াসিং করা আছে। এখানে আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াসিং করা নেই, বেস রেজিস্টার বায়াস করা আছে। এবং তারপরে হচ্ছে দেখো এই পার্টটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কালেক্টর রেজিস্টার,
এখানে হচ্ছে আমাদের কালেক্টর রেজিস্টার আছে, আর এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টারটা আছে। এবার যেটা হচ্ছে কি, এই ধরনের যে আমাদের সার্কিট, তাহলে এখানে যদি কোনো সিগন্যাল অ্যাপ্লাইড হয়, এই জায়গায় যদি মনে করো কোনো একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম, এখানটায় ধরো এখানটায় কোনো একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম, তাহলে আউটপুটটা কোথায় তৈরি হবে বলো? মনে করো যে আমরা এইখানে একটা সিগন্যাল, ফার্স্ট টাইম একটা সিগন্যাল এই জায়গাতে দিলাম, এরকম টাইপের একটা সিগন্যাল দিলাম, হ্যাঁ, তাহলে সেই সিগন্যালটা কি হবে বলো? এইখানে আউটপুট হবে তো, কালেক্টর টার্মিনালে আমরা আউটপুট পেয়ে যাবো, এইখানটায় আমরা আউটপুটটা পাবো। সেই আউটপুটটা কিরকম টাইপের হবে? সেই আউটপুটটা হবে আমাদের অ্যাম্পলিফাইড আউটপুট, এবং সেটা ইনভার্টেড হয়ে যাবে, হবে কিনা? আমরা এখানটায় একটা সিগন্যাল দিলাম বেস টার্মিনালে, তাহলে সেই সিগন্যালটা আমার অ্যাম্পলিফাইড হয়ে কালেক্টর টার্মিনালে তৈরি হবে, অ্যাম্পলিফাইড এবং ইনভার্টেড। এবার আমরা ফিডব্যাক হিসাবে এটাকে দিতে চাই। ফিডব্যাক করতে গেলে কি করতে হবে? এই যে সিগন্যালটা আমরা পেয়েছি, মানে এখান থেকে ইনপুট সিগন্যাল আমার এইটা, এটা হলো সাপোজ আমার ইনপুট সিগন্যাল, আর এটা হলো আমাদের আউটপুট সিগন্যাল। তাহলে ইনপুট আর আউটপুটের মধ্যে কত ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে? 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলের, হ্যাঁ 180 ডিগ্রি ডিফারেন্স আছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ফিডব্যাকটা কিভাবে দিতে চাই? আমরা ফিডব্যাক যেটাকে দেবো, পজিটিভ ফিডব্যাক দিতে হবে, তো অসিলেটারে আমাদেরকে অলওয়েজ দিতে হবে পজিটিভ ফিডব্যাক দিতে হবে। তা পজিটিভ ফিডব্যাক দিতে গেলে আমরা এই যে আউটপুটটা পেলাম, এটাকে আমরা ডাইরেক্টলি যদি আবার ইনপুটে দিয়ে দিই তাহলে কি হবে? এইটাকেই যদি আমরা ইনপুটে দিয়ে দিই, এরকম উল্টানো জিনিসটাকে যদি আমরা ডাইরেক্টলি আবার ইনপুটে দিয়ে দিই, তাহলে তো হবে না। তাহলে তো 180 ডিগ্রি ঘুরে থাকা জিনিসটাই আবার ইনপুটে পড়ে যাবে, সেটা তো পজিটিভ ফিডব্যাক হলো না। তাহলে পজিটিভ ফিডব্যাক করতে গেলে আমাকে এই যে আউটপুটটা পেয়েছি আমরা, এই আউটপুটটাকে আরো ফার্দার 180 ডিগ্রি আরো ঘোরাতে হবে। মানে 180 ডিগ্রি ইনপুটের থেকে অলরেডি এটা ঘুরেছে, তারপরে যদি আরো 180 ডিগ্রি আমরা অ্যাড করে ঘোরাতে পারি, তাহলে টোটাল ঘুরে যাবে কত? টোটাল আমার 360 ডিগ্রি ঘুরবে। 360 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে যেরকম ইনপুট ছিল সেম ফেজেই আমার আবার ফিডব্যাকটা এসে পড়বে। তার মানে হচ্ছে আউটপুট যেটা পেয়েছি সেটাকে আমাকে টোটাল আরো 180 ডিগ্রি ঘোরাতে হবে। তো ওই 180 ডিগ্রিটা কিভাবে ঘোরাচ্ছে দেখো এখানে। বেসিক্যালি দেখো এইখানে যেটা আমরা পেলাম, সেটা 180 ডিগ্রি ঘোরানো একটা জিনিস আউটপুটে পেলাম, তাই তো, এরকম একটা আউটপুট পেয়ে গেছি আমরা। তাহলে সেখান থেকে আমাকে যদি আবার মানে ফিডব্যাক তৈরি করতে হয়, এটাকে কোথায় নিয়ে গেল দেখো, এই ভোল্টেজটাকে কোথায় নিয়ে গেছে? এটাকে টেনে নিয়ে গেছে আমার এখান থেকে নিয়ে, এখানে কিন্তু তার জোড়া নেই, এটা হচ্ছে বাইপাস আছে, কিন্তু এই তারের সঙ্গে লেগে নেই। এটা দিয়ে দিল আমার এই ক্যাপাসিটার C1, আর তার সঙ্গে দিয়ে দিল একটা রেজিস্টার R1, ঠিক আছে। এইখানে এসে ঢুকলো, এই ক্যাপাসিটার C1 এর মাধ্যমে এখানে এসে ঢুকলো। এবারে দেখো কি হচ্ছে, এখানে এসে ঢুকলো তো জিনিসটা, কারেন্টটা এখানে এসে ঢুকলো ক্যাপাসিটারের মধ্যে, এবং তারপরে হচ্ছে এই রেজিস্টার। এবার এই রেজিস্টার আর ক্যাপাসিটার যদি সিরিজে থাকে, এই একটা ক্যাপাসিটার, তার সঙ্গে ধরো এরকম একটা রেজিস্টার আছে, হ্যাঁ, তাহলে কি হবে বলো দেখি? আরসি সার্কিট আমরা কি জানি, রেজিস্টার এবং ক্যাপাসিটারের মধ্যে ধরো একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এখান দিয়ে ধরো একটা আই কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, ক্যাপাসিটারের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে আই, দুটোর মধ্যেই ধরো সেম কারেন্টই যাচ্ছে। তাহলে ভোল্টেজটা কত ডিগ্রি ঘুরবে বলো দেখি? এখানে যে ভোল্টেজটা আমরা পাবো, এখানে একটা ভোল্টেজ আমরা দিয়েছি, তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো, হ্যাঁ, না 90 ডিগ্রি, দুটোর মধ্যে যদি সেম কারেন্ট হয়, তাহলে ব্যাপারটা এরকম হবে। আমরা কারেন্টের ফেজারটাকে একদিকে দেখালাম, সাপোজ এদিকে আমরা কারেন্টটাকে দেখালাম, হ্যাঁ, এদিকে ধরো একটা কারেন্ট আমরা দেখিয়ে দিলাম, এটা একটা আই কারেন্ট, এটা সাপোজ ক্যাপাসিটার C1, আর এটা সাপোজ রেজিস্টার R1, আমি ধরে নিচ্ছি। তাহলে ক্যাপাসিটারের মধ্যে, মানে এর মধ্যে যে ভোল্টেজটা হবে, এটা হচ্ছে R1, আর ক্যাপাসিটারের মধ্যে যে ভোল্টেজটা হবে সেটাকে সাপোজ আমরা বলছি VC1, এটাকে আমরা সাপোজ VC বলছি, আর এটাকে সাপোজ আমরা VR বলছি, হ্যাঁ, ক্যাপাসিটারের মধ্যে ভোল্টেজ ড্রপটাকে VC বলছি, আর রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপটাকে VR বলছি। এবার এটা নেটওয়ার্ক থিওরি, যারা ইলেকট্রিক্যাল পড়বে তারা ডিটেলসে পড়বে, ঠিক
ঠিক আছে? তো আমি তোমাদেরকে বেসিক ইলেকট্রিক্যালে সামান্য বলেছিলাম যে এটা হচ্ছে যদি কারেন্ট হয় তাহলে এর মধ্যে যে ভোল্টেজটা হবে মানে আর রেজিস্টারের মধ্যে যে ভোল্টেজটা হবে তারা কি রকম হবে। দেখো আমি আবার দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার দেখতে যাচ্ছি। আচ্ছা দেখো এখানে আমরা কারেন্টটা দেখাচ্ছি কোন দিকে, এই দিকে। তাহলে বলো দেখি রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপটা কোন দিকে হবে? রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপটা সেম এদিকে, এদিকেই হবে, এদিকেই হবে রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ ড্রপটা কোন দিকে হবে তাহলে? ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ ড্রপ কোন দিকে হয়? কারেন্ট এগিয়ে থাকে না ভোল্টেজ এগিয়ে থাকে ক্যাপাসিটরের মধ্যে? ক্যাপাসিটরের মধ্যে যদি ভোল্টেজ এদিকে হতো কারেন্ট সবসময় 90 ডিগ্রি এগিয়ে থাকতো, কারেন্ট এগিয়ে থাকতো, হ্যাঁ কারেন্টটা এদিকে হ্যাঁ এগিয়ে স্যার। থাকতো, এটা ক্যাপাসিটরের ক্ষেত্রে হতো। কিন্তু আমরা এখানে কারেন্টটাকে দেখিয়ে দিচ্ছি এদিকেই, কারেন্টটাকে তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, কারেন্ট আমার এদিকে দেখানো হয়ে গেছে, তাহলে ভোল্টেজটাকে এবার কোন দিকে দেখাবো? ভোল্টেজটাকে আমাকে পিছিয়ে দেখাতে হবে, কারেন্ট তো এগিয়েই আছে কারণ এর স্যার মধ্যেও যে 90 কারেন্ট, ডিগ্রিতে। তাহলে 90 ডিগ্রি পিছিয়ে দেখাতে হবে আমাকে ভোল্টেজটাকে। সাপোজ আমার এইটা হচ্ছে আমাদের হ্যাঁ স্যার। ভোল্টেজ, এইটা হচ্ছে আমাদের সাপোজ ভোল্টেজটা, এটা হচ্ছে সাপোজ আমাদের ভোল্টেজ। হ্যাঁ এইটা হচ্ছে ভোল্টেজ, এটা হলো সাপোজ ভিসি। তাহলে টোটাল আমাদের যে ভোল্টেজটা ভিআর প্লাস ভিসি মিলে যে ভোল্টেজটা হবে এটা কোন দিকে হবে? এই দিকে হবে, ঠিক কি না? দুটোর ফেজর সাম করতে হবে হ্যাঁ স্যার। আমাদের, হ্যাঁ স্যার এটা হচ্ছে রেজাল্টেন্টটা। ফেজর সাম, ঠিক আছে? এটা তোমরা অতটা ডিটেলস হয়তো দেখোনি, এটা হচ্ছে ফেজর সামটা হবে, রেজাল্টেন্টটা এই দিকে হবে। তার মানে রেজাল্টেন্ট যে ভোল্টেজ সেটা যদি আমরা ভি বলি, ভিটা কোন দিকে হলো? সেটা হচ্ছে কারেন্টের থেকে এই দিকে ল্যাগ করে থাকলো, মানে আর ক্যাপাসিটরের ভোল্টেজের থেকেও একটু এদিকে শিফট করে গেল, ক্যাপাসিটরের ভোল্টেজ যেদিকে ছিল তার থেকে কিন্তু আরো সামথিং অ্যাঙ্গেলে একটা শিফট করে গেল। এবার ব্যাপারটা এই কনসেপ্টটাকে এখানে কাজে লাগানো হবে, মানে এখানে আমাদের কি আছে, একটা ক্যাপাসিটার আছে একটা রেজিস্টার আছে, তাহলে এইখানে যে ভোল্টেজটা ঢুকলো সেই ভোল্টেজটা এখানে কিন্তু কি হবে, এখানে একটু অ্যাঙ্গেলে ওটাকে শিফট করে গেল, ঠিক আছে? ধরো এখানে আমার এটা, বলো তুমি কিছু বলছো? স্যার এটা বুঝতে পারলাম না। আচ্ছা দেখো যে জিনিসটা আমি বলছি, স্যার ওই রেজাল্টেন্টটা নিয়ে নিয়েছে তো স্যার? হ্যাঁ মানে যেটা আমি বললাম, দেখো এখানে একটা ধরো ক্যাপাসিটার আছে, এটা একটা রেজিস্টার হ্যাঁ। আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে? দুটোর মধ্যেই ধরো আই কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট, আই কারেন্টটাকে আমরা এই দিক বরাবর দেখাচ্ছি। ফেজর ডায়াগ্রাম তোমাদের একটু বলেছিলাম আমি বেসিক ইলেকট্রিক্যালের সময় বা ইলেকট্রিক্যাল টেকনোলজির সময় সামান্য বলেছিলাম। এটা হচ্ছে সাপোজ আমরা এই দিক বরাবর কারেন্টটাকে দেখাচ্ছি। হ্যাঁ এবার হচ্ছে এই দিকে যদি কারেন্টটা হয় তাহলে এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে, রেজিস্টারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা কারেন্ট যেদিকে আছে সেদিকেই থাকবে, এদিকেই ভিআরটা হবে। আর এই ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে কারেন্ট যেদিকে আছে তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে, এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি পিছিয়ে মানে আমার ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ ড্রপটা এই দিকে হলো, ঠিক আছে? এবার এই দুটো মিলিয়ে যে রেজাল্টেন্ট ভোল্টেজ ড্রপটা হলো না, সেই রেজাল্টেন্ট ভোল্টেজ ড্রপটা কোন দিকে থাকবে তাহলে বলো? সেটা হচ্ছে এইটা আর এইটা, এই দুটোকে নিয়ে একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক আমরা বা এখানে এঁকে নেবো, এখানে আমাদের সামান্তরিক হচ্ছে না, একটা আয়তক্ষেত্রই হয়ে যাচ্ছে, এঁকে নেবো। এবং সেই যে কর্ণটা হচ্ছে, কর্ণ বরাবর আমাদের হচ্ছে রেজাল্টেন্টটাকে বোঝানো হচ্ছে, এইটা হলো রেজাল্টেন্ট, ঠিক আছে? তার মানে এই এই যে রেজাল্টেন্টটা হলো সেটা কি হলো, আমার কারেন্ট যেদিকে সেদিকেও থাকলো না, আবার এইদিকে আমার যে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ সেদিকেও থাকলো না, ওটা কিন্তু দুটো থেকেই একটু শিফট করে গেল, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ওটা শিফট করে গেল। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এইখানে আমাদের যে সার্কিটটা আছে এই সার্কিটের মধ্যে এইখানে আমার কি রকম আউটপুট আছে, এই রকম একটা উল্টানো আউটপুট আছে, সেই উল্টানো আউটপুটটা আমার এখানে এসেও পৌঁছেছে, এখানেও সেম মানে এইটাই আসবে, ঠিক আছে? এই জিনিসটাই এলো, এই এরকম একটা উল্টানো জিনিসই এলো, ঠিক আছে? কিন্তু যখন আমার এই ক্যাপাসিটার পেরিয়ে এইখানে এসে পৌঁছাবে সেটা কি হবে, সেটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে শিফট করে যাবে। তো ধরা যাক
এটা আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট করেছিল। এখানে আমরা যেটা ইনপুটটা দিয়েছিলাম, এখানে আমরা তো ইনপুটটা দিয়েছিলাম, এই ইনপুটটা সাপোজ আমরা এইরকম দিয়েছিলাম, এই ইনপুটটা সাপোজ আমরা এইরকমটা দিয়েছিলাম, আর সেটা থেকে 180 ডিগ্রি ঘুরে এইরকম আউটপুট পেয়েছি। সেই আউটপুটটা আমরা আবার এখানে ঘুরিয়ে এনেছি, কিন্তু এইখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এর থেকে আরেকটু অ্যাঙ্গেল শিফট করে যাবে। সাপোজ এর থেকে আরো 60 ডিগ্রি এটা শিফট করে গেল, এটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরেছিল, তাহলে সেখান থেকে আরো 60 ডিগ্রি ঘুরিয়ে দিল, তাহলে আরো 60 ডিগ্রি ঘোরানো মানে এখানে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ইনপুট থেকে কত ডিগ্রি শিফটেড হবে, এটা হচ্ছে সাপোজ 240 ডিগ্রি অ্যাঙ্গেলে শিফটেড হয়ে যাবে। এবার এই 240 ডিগ্রি ঘোরানো যে ভোল্টেজটা সেটা আবার এই ক্যাপাসিটার C2 আর এই রেজিস্টার R2 এদের নেটওয়ার্কে পড়লো, তাহলে আবার এরা আরো 60 ডিগ্রি ধরো এটাকে ঘুরিয়ে দিল, তাহলে এখানে টোটাল কত ডিগ্রি, আরো যদি 60 ডিগ্রি এটাকে ঘুরিয়ে দেয় তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো সেটা 300 হয়ে যাবে। 240 প্লাস আরো 60, তার মানে হচ্ছে 300 ডিগ্রি ঘুরে গেল। ঠিক আছে, 300 ডিগ্রি ঘুরে গেল। এবার এই 300 ডিগ্রি ঘুরে যাওয়া যে ভোল্টেজ সেটা আবার এই ক্যাপাসিটার C3 এবং এই রেজিস্টার R3 এদের নেটওয়ার্কে পড়লো, তাহলে আরো 60 ডিগ্রি ঘুরে গেল। তাহলে এইখানে যে ভোল্টেজটা হবে সেটা আরো কত ডিগ্রি ঘুরবে, 300 প্লাস 60 মানে 360 ডিগ্রি ঘুরে গেল। ঠিক আছে, এবং তার ফলে যে ভোল্টেজটা আলটিমেটলি আমার এইখানে গিয়ে ঢুকবে, আবার এই বেসে গিয়ে যে ভোল্টেজটা ঢুকবে সেটা কিন্তু কোন দিকে হলো, 360 ডিগ্রি। ইনপুট যেটা দিয়েছিলাম তার থেকে 360 ডিগ্রি ঘুরে যাওয়া আমরা ফিডব্যাক পেলাম। 360 ডিগ্রি ঘোরা মানে কি, এটা যেরকম ইনপুট ছিল ফিডব্যাকটাও আলটিমেটলি আমার ঠিক সেরকমই ফিডব্যাক হবে। 360 ডিগ্রি ঘোরা মানে আবার এরকমই সিগন্যাল আমরা ফিডব্যাক হিসাবে এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তার মানে আমাদের এখানে ইনপুট সিগন্যালটা আর অ্যাপ্লাই করার দরকার নেই। আমরা এই প্রসেসের মাধ্যমে কি হবে, যে সিগন্যালটা আউটপুট পেয়েছি সেটাকেই এই ক্যাপাসিটার এবং রেজিস্টার, এই ক্যাপাসিটার এবং রেজিস্টার আর এই ক্যাপাসিটার এবং রেজিস্টার এদের মাধ্যমে শিফট করে করে আবার ইনপুটের সঙ্গে সেম ফেজে থাকা একটা ভোল্টেজকে ফিডব্যাক হিসাবে এখানে দিতে পারছি। এবং তার ফলে কি হবে, তার ফলে যে অসিলেশনটা এখানে পাচ্ছিলাম আমরা, সেই সেম অসিলেশন আমরা কিন্তু পেতেই থাকবো। ঠিক আছে, তো এই প্রসেসটা এখানে কাজে লাগানো হচ্ছে। এখানে কি কনসেপ্ট কাজে লাগাচ্ছে, এখানে হচ্ছে রেজিস্টার এবং ক্যাপাসিটার এদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে কি হয়, এই নেটওয়ার্কের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের শিফটিং হয়। এই ফেজ অ্যাঙ্গেলের শিফটিং হওয়া কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই অসিলেটরকে বানানো হয়েছে। যে কারণে এই অসিলেটরকে কি নাম দেওয়া হচ্ছে, এই অসিলেটরের নাম দেওয়া হচ্ছে আরসি ফেজ শিফট অসিলেটর। ঠিক আছে, আরসি ফেজ শিফট অসিলেটর, বুঝা গেল? তো এই যে আরসি ফেজ শিফট অসিলেটর, এখানে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু এটাই, মানে ইনপুট এখানে দেব, আউটপুট আমরা কালেক্টরের এখানে পাবো, এবং সেই সিগন্যালটাকে আমরা আরসি নেটওয়ার্কের মাধ্যমে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে করে টোটাল আরো 180 ডিগ্রি শিফট করিয়ে আমরা ইনপুটের সঙ্গে সেম ফেজে থাকা একটা ফিডব্যাক ভোল্টেজ তৈরি করব। হ্যাঁ বলো। সে বলছি এখানে ক্যাপাসিটরটা ফিডব্যাক সার্কিট মতন কাজ করছে। ক্যাপাসিটার নয়, মানে বেসিক্যালি ক্যাপাসিটার এবং রেজিস্টার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা ফিডব্যাকের মতো কাজ করছে। হ্যাঁ, এবং শুধুমাত্র একটা নয়, এই টোটাল জিনিসটা, মানে বেসিক্যালি যদি আমরা এটাকে আরেকবার ড্র করি, মানে ফিডব্যাক জিনিসটা অ্যাকচুয়ালি এখানে কে করছে যদি বলো, তাহলে আমরা বলতে পারি যে এই পার্টটা, মানে অ্যাকচুয়ালি আমার এই পার্টটা টোটাল, হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পার্ট, যে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটাই আমার ফিডব্যাকের কাজ করছে। হ্যাঁ, এই পার্টটাই আমার ফিডব্যাকের কাজ করছে, এটা হলো আমার ফিডব্যাক। আর মানে অ্যাম্পলিফায়ারের কাজ কে করছে, অ্যাম্পলিফায়ারের কাজ তো আমরা দেখিয়েছিলাম ফার্স্টেই। এই পার্টটা, এইখান থেকে এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ারের কাজ করছে। এটা হচ্ছে আমাদের গেন, মানে অ্যাম্পলিফায়ার যেটাকে বলে এভি, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার এভি, আর এটা হচ্ছে এমভি। ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে এই ধরনের আরসি ফেজ শিফট অসিলেটর ওয়ার্ক করে। দেখো, এবার এই আরসি ফেজ শিফট অসিলেটরে কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ঠিক আছে, সেগুলো কি কি? আচ্ছা, তার আগে আমরা জেনে নেবো এখানে যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন সেটার মান কত। ঠিক আছে, যদি আমরা ধরে নিই যে এই সার্কিটের মধ্যে আমরা যদি ধরে নিই যে R1 ইকুয়াল টু C1, না সরি, R1 ইজ ইকাল টু C1, R1 ইজ ইকাল টু R2, এই R1 যেটা আছে রেজিস্টার, সেটা ইজ ইকাল টু R2 ইজ ইকাল টু R3, R2 ইজ ইকাল টু সাপোজ R3,
ইজিক্যাল টু সাপোজ আমরা এটাকে ক্যাপিটাল আর, ঠিক আছে, ইজিক্যাল টু সাপোজ ক্যাপিটাল আর যদি হয়, অ্যান্ড যদি এই C1, এই যে আমাদের C1, C2 এবং এই C3 এরা যদি ইকুয়াল হয়, C1 ইজিক্যাল টু C2 ইজিক্যাল টু যদি C3 হয় এবং তাদের মানটা যদি সাপোজ C এর সঙ্গে সেম হয়, হ্যাঁ, C এর সঙ্গে যদি সেম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে আউটপুটটা আমরা পাবো, সেই ফ্রিকোয়েন্সিটা তো একটা ডিটারমাইন করা যেতে পারে। ফ্রিকোয়েন্সিটার মান কত হবে, 1 ডিভাইডেড বাই 2 পাই RC অ্যাঙ্গেল, সরি অ্যাঙ্গেল নয়, সরি √6 ইন্টু √6, ঠিক আছে, ইন্টু √6 মানে 2 পাই RC ইন্টু √6। এটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো, যে ফ্রিকোয়েন্সিতে এই অসিলেটরটা সিগন্যাল জেনারেট করবে, তার ফ্রিকোয়েন্সিটা কত হবে না f ইজিক্যাল টু 1/2 পাই RC ইন্টু √6, এত হার্জ, ঠিক আছে, এত হার্জ হবে এর আমাদের ফ্রিকোয়েন্সি। যদি আমরা R1 R2 সরি R3 এগুলোকে সব ওহমে লিখি এবং ক্যাপাসিটরটাকে ফ্যারাডে লিখি, তাহলে এত হার্জ হবে এর ফ্রিকোয়েন্সি। তো এই ধরনের যে আরসি ফেজ শিফট অসিলেটর, তো তার ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আছে। এখানে কি দেখো, এখানে আমাদের ইন্ডাক্টর লাগছে না কিন্তু, মানে এর আগে আমরা দুটো যে সার্কিট দেখেছি কলপিট বা হার্টলে অসিলেটর, সেখানে আমাদের ইন্ডাক্টর কয়েল লাগতো, এখানে কিন্তু ইন্ডাক্টর কয়েল লাগছে না বা ট্রান্সফরমার লাগছে না। এবং ইট ক্যান বি ইউজ টু প্রডিউস ভেরি লো ফ্রিকোয়েন্সিস, মানে খুব কম ফ্রিকোয়েন্সি তৈরি যদি করতে হয়, আগেরগুলো কিন্তু হাই ফ্রিকোয়েন্সির জন্য মেনলি ইউজ করা হতো, হার্টলে বা কলপিট সেগুলো মেনলি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির জন্য। কিন্তু এই ধরনের যে অসিলেটর আরসি ফেজ শিফট অসিলেটর, দিজ আর ইউজড ফর প্রডিউসিং ভেরি লো ফ্রিকোয়েন্সিস। দেখো ভেরি লো ফ্রিকোয়েন্সি আমরা এখানে তৈরি করতে পারি, অ্যান্ড দিস সার্কিট প্রোভাইড ভেরি গুড ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি এটার বেটার হয়, মানে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমরা ইউজ করি, ফ্রিকোয়েন্সি যে রেঞ্জে আমরা এটাকে ইউজ করি, সেখানে এটা কনস্ট্যান্ট একটা আউটপুট প্রডিউস করে, তার মানে এটা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে স্টেবিলিটি দেয়। আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি আছে না, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে অসিলেশনটাকে স্টার্ট করাটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে ফিডব্যাক যেটা পাওয়া যায়, ফিডব্যাকের পরিমাণটা কম তুলনামূলকভাবে অন্যান্য অসিলেটরের তুলনায়। এখান থেকে আমরা যে ফিডব্যাকটা পাচ্ছি, এত কিছু ঘুরে আসছে, তো মানে দেখো কতগুলো সার্কিট আছে, এখানে একটা আরসি, এখানে একটা আরসি, এখানে একটা আরসি, এতগুলো সার্কিট ঘুরে এখানে আসতে হচ্ছে। তার মানে অবভিয়াসলি এই প্রত্যেকটা টাইম কনস্ট্যান্ট আছে, একটা এই সার্কিটের একটা টাইম কনস্ট্যান্ট আছে, এর একটা টাইম কনস্ট্যান্ট আছে। তো আলটিমেটলি কি হচ্ছে, অসিলেশনটা স্টার্ট হতে একটু ডিলে হচ্ছে, ঠিক আছে। এবং দ্য সার্কিট প্রোভাইড স্মল আউটপুট, এখানে যে আউটপুটটা পাওয়া যাবে এটা কম্পারেটিভলি অনেক কম অ্যাম্পলিটিউডের আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে। এই হচ্ছে এখানে ডিসঅ্যাডভান্টেজ। তো ইউজ কোথায় করা হয়, আরসি ফেজ শিফট অসিলেটর ইউজ করা হয় মেনলি হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, জিপিএস এবং ভয়েস সিনথেসিস, এই সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আরসি ফেজ শিফট অসিলেটরের অ্যাপ্লায়েন্স দেখতে পাওয়া যায়, ঠিক আছে। মেনলি হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো কাজে হচ্ছে এই আরসি ফেজ শিফট অসিলেটরকে ব্যবহার করা হচ্ছে। আগেরগুলো হচ্ছে রেডিও অ্যাপ্লিকেশনের জন্য, আর এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য মেনলি। এখনো পর্যন্ত আমরা 3 ধরনের অসিলেটর দেখলাম, এগুলোর বেসিক ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমাদের জানতে হয় এবং সার্কিট ডায়াগ্রামটা, এটা হচ্ছে ভাইটা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে নেক্সট যে টাইপ অফ অসিলেটর তোমাদের বাকি থাকছে, সেটার নাম হচ্ছে পিজো ইলেকট্রিক অসিলেটর, ঠিক আছে। পিজো ইলেকট্রিক অসিলেটর এই জিনিসটা কি, তো কিছু কিছু আমাদের মেটেরিয়াল আছে, ক্রিস্টালাইন মেটেরিয়াল। ক্রিস্টালাইন মেটেরিয়াল মানে জানো, ক্রিস্টাল কাকে বলে, ক্রিস্টাল কথাটা তো আমি আগে অনেকবার বলেছি, ক্রিস্টাল কাকে বলে, স্যার কম্বাইন থাকে আইসোলেটেড থেকে। হ্যাঁ না, কম্বাইন হ্যাঁ স্যার, মানে আইসোলেটেড থেকে মানে কম্বাইন থাকে, মানে মলিকিউলস যেগুলো আছে না, অ্যাটম গুলো স্যার সঙ্গে সঙ্গে থাকে। অ্যাটমস গুলো হচ্ছে একটা রেগুলার প্যাটার্নে সাজানো থাকে, হ্যাঁ, মলিকিউলস যেগুলো আছে, মলিকিউল গুলো হ্যাঁ, একটা রেগুলার প্যাটার্নে যদি সাজানো থাকে, তাকে আমরা বলবো হচ্ছে ক্রিস্টাল, ঠিক আছে। এই ধরনের সাবস্টেন্সকে আমরা ক্রিস্টাল বলবো। আর যদি র্যান্ডমলি অ্যারেঞ্জ থাকতো, যদি কোনো রেগুলার প্যাটার্ন না থাকতো, সেগুলোকে আমরা ক্রিস্টাল বলবো না কিন্তু। হ্যাঁ, ক্রিস্টাল হচ্ছে যদি আমাদের অ্যাটমস যেগুলো আছে সেগুলোকে একটা রেগুলার প্যাটার্নে যদি এরকম থাকে, সেগুলোকে আমরা ক্রিস্টাল বলে জানবো। ব্যাপার হচ্ছে যে সার্টেন ক্রিস্টালাইন মেটেরিয়াল
কিছু কিছু এমন ক্রিস্টালাইন মেটেরিয়ালস আছে যার মধ্যে কিনা এক্সাম্পল হচ্ছে রোচেল সল্ট, কোয়ার্জ, টার্মালাইন, ঠিক আছে। এই ধরনের কিছু পিজোইলেকট্রিক মেটেরিয়ালস আছে যারা কিনা পিজোইলেকট্রিক এফেক্ট দেখায়। এরা ক্রিস্টালাইন, মানে এদের মলিকিউলগুলো একটা রেগুলার প্যাটার্নে সাজানোও থাকে এবং এদের একটা বিশেষ বৈশিষ্ট্য, এরা পিজোইলেকট্রিক এফেক্ট এক্সিবিট করে, মানে পিজোইলেকট্রিক এফেক্ট দেখিয়ে থাকে। এবার এই পিজোইলেকট্রিক এফেক্ট ব্যাপারটা এরকম যে যখন আমরা এরকম একটা ক্রিস্টালের উপরে একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করব, when we apply an AC voltage across them, মানে এই ধরনের ক্রিস্টালের উপরে যদি আমরা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কি হবে, তখন হচ্ছে এর যে মলিকিউলস গুলো সেগুলো ভাইব্রেট করবে এবং ভাইব্রেট করবে অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। মানে যত ভোল্টেজের সিগন্যাল দেব, এসি সিগন্যাল, আমরা ধরো একটা ক্রিস্টাল নিয়েছি এরকম পিজো ইলেকট্রিক ক্রিস্টাল এরকম একটা আছে, হ্যাঁ, তার উপরে আমরা কি করেছি, আমরা ধরো তার দিয়ে সেখানে দুটো টার্মিনাল বার করে সেখানে আমরা একটা এসি ভোল্টেজ কানেক্ট করে দিয়েছি, এসি একটা ভোল্টেজ আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। তো এসি ভোল্টেজ কানেক্ট করলে কি হবে, এসি ভোল্টেজ মানে হচ্ছে তার একটা এরকম ওয়েভ ফর্ম আছে, এরকম একটা সিগন্যাল, এটা এসি ভোল্টেজ মানে তো তাই। তো সেটাকে যখন আমরা এই ক্রিস্টালের উপরে অ্যাপ্লাই করলাম তখন এই ক্রিস্টালের যে মলিকিউলস গুলো আছে এগুলোও কি করবে, এগুলো হচ্ছে ভাইব্রেট করবে এবং ভাইব্রেট করবে কত ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে, এর ফ্রিকোয়েন্সি হবে এই যে এসি সিগন্যাল যেটা দিয়েছি তার যে ফ্রিকোয়েন্সি তার সঙ্গে সেম ফ্রিকোয়েন্সিতে এর মলিকিউলস গুলো কিন্তু ভাইব্রেট করা স্টার্ট করবে, ঠিক আছে। পিজো ইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে এই বিশেষ ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। when we connect an AC voltage across the piezoelectric material crystal, then the molecule of this piezoelectric crystal will start oscillating at the same frequency as that of this applied AC voltage, ঠিক আছে। আবার অপোজিট এফেক্টও আছে। অপোজিট এফেক্টটা কি, if the crystals are forced mechanically to vibrate, they will generate an EMF at the frequency, fundamental frequency of the crystal। মানে এটা তো আমরা কি করলাম, এখানে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিচ্ছি, এসি ভোল্টেজ দিচ্ছি, মানে কি আমরা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যাপ্লাই করছি, এখানে ইলেকট্রিক্যাল এনার্জি একে আমরা দিচ্ছি ক্রিস্টালের উপরে, আর ইলেকট্রিক্যাল এনার্জি থেকে যে ক্রিস্টালের যে মলিকিউলস গুলো আছে এটা ভাইব্রেট করছে, এটা ভাইব্রেট করছে। এর মানেটা কি, ভাইব্রেট করা মিনস এটা কি ধরনের এনার্জি, এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। মলিকিউল গুলো ভাইব্রেট করা ইজ এ মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যালি তারা ভাইব্রেট করছে, সুতরাং এটা ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। কিন্তু তা না করে যদি ধরো একটা ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টালের আমরা এমন কিছু মেকানিক্যাল ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই করি, আমরা ধরো এখান থেকে একটা ফোর্স এমন অ্যাপ্লাই করলাম বা একটা ধরো আমরা করলাম, এটার উপরে স্ট্রেস অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, উপর থেকে চাপ দিলাম, এদিক থেকেও চাপ দিলাম, তার মানে কি এটা স্ট্রেস আমরা এর উপরে অ্যাপ্লাই করছি, দ্যাট মিনস মেকানিক্যাল ফোর্স আমরা অ্যাপ্লাই করছি। এবার এই মেকানিক্যাল এনার্জির জন্য এরা কি করবে, এই মলিকিউলগুলো তো ভাইব্রেট করবে এবং সেক্ষেত্রে কি হবে, এই মলিকিউলগুলো ভাইব্রেট করে না সে একটা এদের যে এনার্জি সেই এনার্জিটা কিসে কনভার্টেড হবে না ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। এর হচ্ছে এখানে যদি আমরা একটা দুটো তার কানেক্ট করে দিই তখন আমরা দেখতে পাবো এই দুটো তারের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে বা একটা এসি ভোল্টেজ তৈরি হয়েছে এবং এই এসি ভোল্টেজ যেটা তৈরি হবে সেটার ফ্রিকোয়েন্সি কত হবে, সেটার ফ্রিকোয়েন্সি হবে এই যে মলিকিউলগুলো যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে তার সঙ্গে সেম ফ্রিকোয়েন্সিতে একটা এসি ভোল্টেজ এইটার অ্যাক্রসে পাওয়া যাবে। এই বিশেষ ধর্মটা কোন ধরনের মেটেরিয়াল দেখায়, এটা হচ্ছে কেবলমাত্র এই পিজো ইলেকট্রিক মেটেরিয়ালস, এরাই কিন্তু শো করে এবং তাদের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে রোচেল সল্ট, কোয়ার্জ, টার্মালাইন, এই ধরনের কিছু সাবস্টেন্স এই বিশেষ ধর্মটা দেখিয়ে থাকে। বুঝা গেল? তো দেখো এখানে যে একটা জিনিস করেছে, এখানে কি করেছে এই ছবিতে লক্ষ্য করো, এই ছবিতে কি করেছে, এটা একটা ইলেকট্রোড, ইলেকট্রোড মানে ইলেকট্রোড ইজ হচ্ছে যেখানে আমরা ভোল্টেজ মানে টার্মিনাল গুলোকে কানেক্ট করব, ঠিক আছে। এটা একটা ইলেকট্রোড, এটা ধরো একটা ইলেকট্রোড আর নিচে আর একটা ইলেকট্রোড আছে, এইটা হচ্ছে আর একটা ইলেকট্রোড, হ্যাঁ, দুটো ইলেকট্রোড ধরো এরকম একটা প্লেট আছে, একটা ইলেকট্রোডের প্লেট, আর নিচে ধরো আরেকটা এরকম ইলেকট্রোডের প্লেট আছে, আমি এটাকে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি কারণ এখানে এটাকে দেখা যাচ্ছে না, এরকম একটা ইলেকট্রোডের প্লেট আছে। এই দুটো প্লেটের মধ্যে কি করেছে,
দুটো প্লেটের মধ্যে একটা পিজো ইলেকট্রিক মেটেরিয়ালকে ঢুকিয়ে দিয়েছে। ধরো এরকম একটা পিজো ইলেকট্রিক মেটেরিয়ালের একটা বার, এই দুটো এই একটা ইলেকট্রোড আর নিচের ইলেকট্রোড এই দুটোর মাঝে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং কি করেছে তারপরে এইটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, এদিকে টানছে আর এটাকে এদিকে টানছে। তার মানে কি এর উপরে একটা দুদিক থেকে টান পড়ছে, টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছে। টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, এর মলিকিউলস গুলো ভাইব্রেট করবে। মলিকিউল গুলো ভাইব্রেট করলে কি হবে, মলিকিউল ভাইব্রেট করলে একটা ভোল্টেজ তৈরি হবে। এবং এখানে যদি আমরা একটা দুটো তার কানেক্ট করি, এই ইলেকট্রোড থেকে একটা রেজিস্টারের ভায়া হয়ে একটা অ্যামমিটার আছে এখানে, সেটার মাধ্যমে আমরা একটা যদি কানেক্ট করে দিই, তাহলে দেখতে পাবো এই অ্যামমিটারের কাঁটাটা ডিফ্লেক্ট করছে। ডিফ্লেক্ট কেন করছে, কারণ এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেই কারণেই এই কাঁটাটা ডিফ্লেক্ট করছে। সুতরাং কারেন্টটা ফ্লো হলো কেন, কারেন্ট কি জন্য ফ্লো হয়, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে বলে কারেন্ট ফ্লো হয়। অর্থাৎ এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এই দুটো পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজের পার্থক্য তৈরি হয়েছে। সেটা কি কারণে হয়েছে না, আমরা এই পিজো ইলেকট্রিক মেটেরিয়ালের ক্রিস্টালটাকে দুদিক থেকে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করেছিলাম এবং সেই কারণেই এই ফোর্সটার জন্য একটা এদের মেকানিক্যাল এনার্জি সেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে এই পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করেছে। এবং পোটেনশিয়াল ডিফারেন্সটার জন্যই এই রেজিস্টার দিয়ে যখন আমরা সার্কিটটাকে ক্লোজ করেছি, তখন সার্কিটের মধ্যে একটা কারেন্টের ফ্লো ক্রিয়েটেড হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে পিজো ইলেকট্রিক এফেক্ট। এটা কিন্তু অসিলেটর নয়, এটা হচ্ছে পিজো ইলেকট্রিক এফেক্ট। আমরা এতক্ষণ এটাই বললাম। এবার এই পিজো ইলেকট্রিক ক্রিস্টালকে এরকম একটা সিম্বল দিয়ে আমরা দেখাতে পারি। এই যে দেখতে পাচ্ছ দুটো প্লেট, দুটো প্লেটের মধ্যে একটা এরকম দুটো প্লেট আছে, দুটো প্লেটের মধ্যে এরকম একটা বার টাইপের দেখানো হচ্ছে। এটার মাধ্যমে আমরা একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টালকে শো করতে পারি এরকম, এই সিম্বল দিয়ে এখানে দেখিয়েছি। মানে এটা হচ্ছে একটা প্লেট আর নিচেরটাও হচ্ছে একটা প্লেট, দুটো প্লেটের মধ্যে আছে কি পিজো ইলেকট্রিক মেটেরিয়াল লেখা আছে। তো ইকুইভ্যালেন্ট সার্কিট, এই পিজো ইলেকট্রিক যে মেটেরিয়াল তার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ভেবে নিতে পারি এরকম। দেখো ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে এরকম যে when the crystal is not vibrating, যখন ক্রিস্টাল ভাইব্রেট করছে না, then equivalent to a capacitance Cm because it has two metal plates separated by a dielectric and this capacitance is known as mounting capacitance। মানে পিজো ইলেকট্রিক মেটেরিয়াল ধরো রাখা আছে, দুটো ক্রিস্টালের মধ্যে দুটো প্লেট আছে, দুটো প্লেটের মধ্যে ধরো একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টালকে এরকম ঢুকিয়ে রাখা আছে। এখন পিজো ইলেকট্রিক মেটেরিয়ালটা যে দুটো ইলেকট্রোডের মধ্যে রাখা আছে এটা ভাইব্রেট করছে না, এটা ফিক্সড অবস্থায় আছে। ফিক্সড অবস্থায় এটাকে আমরা একটা নর্মাল ক্যাপাসিটারের মতো ভাবতে পারি। ক্যাপাসিটারে কি থাকে, একটা পজিটিভ প্লেট থাকে, একটা নেগেটিভ প্লেট থাকে এবং দুটোর মধ্যে একটা কমন একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে, তাই তো? দুটো প্লেটের মধ্যে থাকে ডাইইলেকট্রিক মেটেরিয়াল এবং এটাকে আমরা একটা ক্যাপাসিটেন্স সি দিয়ে ডিনোট করি। সাপোজ আমরা এটাকে সি দিয়ে ডিনোট করলাম, কোনো অসুবিধা নেই। এটা হলো কার ক্ষেত্রে না, এটা হলো যখন এটা ফিক্সড অবস্থায় আছে, কোনো ভাইব্রেট করছে না যখন। কিন্তু যদি ভাইব্রেট করে তখনকার ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে এই রকম। যদি এটা ভাইব্রেট করে দেন ইট ইজ ইকুইভ্যালেন্ট টু when the crystal is vibrating then it is equivalent to RLC series circuit। এটা একটা RLC series সার্কিটের মতো বিহেভ করবে। therefore the equivalent circuit of vibrating crystal এটা হচ্ছে RLC series circuit which is shunted by a mounting capacitance Cm। মানে যেটা আগে শুধু Cm ছিল, ফিক্সড অবস্থায় থাকলে আমরা শুধু একটা ক্যাপাসিটেন্স Cm দিয়ে এটাকে ডিনোট করব। কিন্তু যদি এটা ভাইব্রেট করে তখনকার সার্কিট হয়ে যাবে এই Cm তো থাকছেই, ঠিক আছে, মাউন্টিং ক্যাপাসিটেন্স Cm এটা তো থাকছেই, কিন্তু তার সঙ্গে এটার ইকুইভ্যালেন্ট হয়ে যাবে আমার প্যারালালে থাকছে একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটার। এরা প্যারালাল অবস্থায় কানেক্টেড হচ্ছে। এই কন্ডিশনটা কখন, যখন এটা ভাইব্রেট করছে, যখন আমরা এখানে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে ভাইব্রেট করাচ্ছি তখন। কিন্তু যদি এটা ফিক্স থাকলে এটার ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিট অনলি দিস Cm। কিন্তু যদি এটা ভাইব্রেট করে তখন এটা হয়ে যাবে RLC একটা সার্কিট which is in parallel with this mounting capacitance Cm। তো এটা হলো মেন ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ পিজোইলেকট্রিক ক্রিস্টাল। এবার আমাদের মেন যে জিনিসটা দেখতে হবে
সেটা হচ্ছে কি পিজো ইলেকট্রিক ক্রিস্টালকে ব্যবহার করে আমরা একটা অসিলেটর কিভাবে পেতে পারি। দেখো এই সার্কিটটা কার সঙ্গে সিমিলার পাচ্ছ তোমরা? এই যে সার্কিটটা ড্র করা হলো এটা হচ্ছে, এটা কিসের সার্কিট? এটা একটা অসিলেটরের ভোল্টেজ সার্কিট। ডিভাইডার। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ পিজো স্যার। ইলেকট্রিক ক্রিস্টাল। এবং হ্যাঁ এই পার্টটা তো ভোল্টেজ ডিভাইডার অ্যাম্পলিফায়ার। এটা তো সব ধরনের অসিলেটরই প্রায় তোমরা কমন পাচ্ছ। অনলি ডিফারেন্স ইজ ইন হ্যাঁ স্যার। আমাদের আরসি ফেজ শিফটের ক্ষেত্রে এরকম ছিল না, ওখানে খালি ছিল কি ছিল তোমার বেস রেজিস্টার বায়াসিং ছিল। তো এটা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং অ্যাপ্লাই করে একটা অ্যাম্পলিফায়ার পেয়ে গেলে, মানে এখানে আমরা সিগন্যাল ইনপুট হিসাবে যেটা দেবো সেটা আমরা এখানে অ্যাম্পলিফায়ার হিসাবে ইনভার্টেড আউটপুট পাবো। আচ্ছা, এই যে পার্টটা দেখতে পাচ্ছ না, এই পার্টটা কার মতো অনেকটা? কোন ধরনের অসিলেটর? ফিডব্যাক সার্কিট। এটা তো ফিডব্যাক সার্কিট, অবশ্যই এটা হচ্ছে ফিডব্যাক। কিন্তু এই ধরনের Call ফিডব্যাক pit. তো এই ফার্স্ট স্যার কালপিট। কলপিট। কলপিট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কলপিট ধরনের যে অসিলেটরটা আমরা দেখেছি তার ক্ষেত্রে এরকম ছিল, কিন্তু পার্থক্য একটাই আছে। এখানে কি ছিল কলপিটের ক্ষেত্রে? ইন্ডাক্টর। এটা ইন্ডাক্টর ছিল, কিন্তু এখানে ইন্ডাক্টর নেই। তার পরিবর্তে এটা কি আছে? এটা হচ্ছে পিজো ইলেকট্রিক Piezo ক্রিস্টালটা। পিজো ইলেকট্রিক যে ক্রিস্টাল যেটা আমাদের আছে এটাকে আমরা এখানে দেখিয়েছি, মানে দুটো প্লেটের মধ্যে ক্রিস্টালটাকে এরকম রাখা আছে। মানে এটার মাধ্যমে অ্যাকচুয়ালি যে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল যেটাকে আমরা এখানে এই অসিলেটর বানানোর জন্য কাজে লাগাচ্ছি সেটাকে এটা দিয়ে বোঝানো হয়েছে। বোঝা গেল? খালি এটাই পার্থক্য। এবং এখানেও কি হবে? এখানেও হচ্ছে ধরো আমরা এখানে একটা সিগন্যাল দিলাম ইনপুটে একটা ইনপুট সিগন্যাল আমরা এরকম দিলাম, তাহলে আউটপুটে কিরকম সিগন্যাল পাবো? আউটপুটে আমরা একটা ইনভার্টেড সিগন্যাল এখানে পেয়ে যাব, এবং সেটা হচ্ছে অ্যাম্পলিফাইড হবে। মানে একটা উল্টানো সিগন্যাল এরকম পেয়ে যাব, এবং সেটা অ্যাম্পলিফাইড সিগন্যালই হবে। সেই সিগন্যালটা আবার হচ্ছে এই যে সার্কিট, এই সার্কিটটা মানে এই যে আমার পিজো ইলেকট্রিক মেটেরিয়াল, এটার ইকুইভ্যালেন্ট কি? এটার ইকুইভ্যালেন্ট আমি বলেছি, যদি এটা ফিক্সড অবস্থায় থাকে এটা একটা নর্মাল ক্যাপাসিটরের মতো বিহেভ করবে। আর যদি এটা মানে ভাইব্রেটিং কন্ডিশনে থাকে, এখানে তো ভাইব্রেটই করবে। কারণ কি এখানে ভাইব্রেট কেন করবে বলতো? এটা কেন ভাইব্রেট করবে? কারণ এখানে আমরা একটা ভোল্টেজ দিয়েছি। এখানে যদি আমরা ভোল্টেজটা দিই, আমি আর একটা ডায়াগ্রাম ড্র করি। ধরো আমরা এই জায়গাতে ভোল্টেজ দিয়েছি, এখানে ভোল্টেজ দিয়েছি, ঠিক আছে? এখানে আমরা ভোল্টেজ দিয়েছি, তাহলে আমরা এখানে ভোল্টেজ পাবো তো উল্টানো হলেও ভোল্টেজ পাবো। এবার সেই ভোল্টেজটা তো আমার এর অ্যাক্রসেও পড়বে না? স্যার ভাইব্রেট করবে তো। তার মানে এর অ্যাক্রসেও পড়বে। এবার এই পিজো ইলেকট্রিক ক্রিস্টালের অ্যাক্রসে যদি ভোল্টেজ পড়ে তাহলে তো ভাইব্রেট করবে, এবং ভাইব্রেট করা অবস্থায় এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কি রকম হয়ে যায়? এটা একটা আরেকটা ক্যাপাসিটর এবং মাউন্টিং ক্যাপাসিটর, তার সঙ্গে প্যারালালে একটা আরএল এবং সি, এইটা হয়ে যাবে। মানে এইটার পরিবর্তে আমরা এটাও আঁকতে পারি। মানে যখন এটা ভাইব্রেট করছে তখনকার ছবি এটার পরিবর্তে হচ্ছে এইরকম হয়ে যাবে। মানে কি এই ক্যাপাসিটর C1 C2 এরা তো থাকছেই, C1 C2 যেরকম ছিল সেরকমই থাকছে। মাঝখান থেকে আমার যেটা এটা গ্রাউন্ড করা আছে থাকলো, তার সঙ্গে এটার পরিবর্তে আমরা এরকম ভাবতে পারি, একটা আরেকটা ক্যাপাসিটর এরকম হলো, এবং তার সঙ্গে এই হয়ে গেল রেজিস্টার, এই হয়ে গেল ইন্ডাক্টর, আর এই হয়ে গেল আমার ক্যাপাসিটর। তাহলে এই রকম ব্যাপারটা দাঁড়াবে যখন এটা ভাইব্রেটিং কন্ডিশনে থাকবে। তখন আবার এরা কি করবে? এরাও হচ্ছে একটা ফিডব্যাক তৈরি করবে, এবং সেই যে ফিডব্যাক ভোল্টেজটা হবে সেটা কি করবে? এটাকে যে সিগন্যাল যেটা আমার 180 ডিগ্রি ঘুরেছিল সেটাকে ফার্দার এরা আরো 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে, এবং 180 ডিগ্রি ঘুরে দিলে এখানে কি রকম ভোল্টেজ হবে? এখানে যে ভোল্টেজটা পাবে সেটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে ইনপুট যেরকম ছিল সেম ফেজেই একটা ভোল্টেজ পেয়ে যাবে, এবং সেই ইনপুটের ভোল্টেজটাকে আবার আমরা কোথায় ঢুকিয়ে দিচ্ছি? এখান দিয়ে ঘুরিয়ে এই ক্যাপাসিটর ভায়া হয়ে আবার ইনপুট যেখানে ঢুকছিল সেখানেই দিচ্ছি। এবার আর আমার ইনপুটটাকে অ্যাপ্লাই করার দরকার নেই, ইনপুট যেরকম ছিল সেরকমই একটা ফিডব্যাক ভোল্টেজ আমরা পেলাম। দ্যাট মিনস ইট ইজ এ পজিটিভ ফিডব্যাক, এবং অসিলেশন উইল কন্টিনিউ, অসিলেশনটা চলতে থাকবে। তার মানে বলতে পারি যে এখানে পিজো ইলেকট্রিক যে ক্রিস্টাল, সেখানে আমরা এই ধরনের পিজো ইলেকট্রিক ক্রিস্টালের ক্ষেত্রে একটা পজিটিভ ফিডব্যাক ইউজ করে আমরা অসিলেশনটা পেলাম। ঠিক আছে? তার মানে এটাও একটা অসিলেটরের মতো বিহেভ করবে, এবং এই ধরনের যে অসিলেটর একে বলা হবে পিজো ইলেকট্রিক অসিলেটর। ঠিক আছে? তাহলে বোঝা গেল পিজো ইলেকট্রিক অসিলেটরের ব্যাপারটা কি। আর এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে নাও। অ্যাডভান্টেজ হচ্ছে এর ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি অনেক হাই
রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি জুড়ে এটা কন্টিনিউ আউটপুট দিতে পারে, তার জন্য ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি ইজ হাই। এবং এই সার্কিটের যে কোয়ালিটি ফ্যাক্টর এটাও অনেকটা হাই হয়। ঠিক আছে, আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে ফ্র্যাগাইল, কারণ পাইজোইলেকট্রিক যে মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে সেগুলো ভেঙে যেতে পারে, এবং কনজিকুয়েন্টলি ক্যান বি ইউজড ইন লো পাওয়ার সার্কিটস, মানে যেখানে হাই পাওয়ারের দরকার সেখানে এগুলোকে ইউজ করা সম্ভব নয়, একমাত্র লো পাওয়ার সার্কিটেই এগুলোকে ব্যবহার করা যেতে পারে। আর হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেশন ক্যান নট বি চেঞ্জ অ্যাপ্রিসিয়েবলি, এখানে চাইলেই আমরা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারবো না। অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি সেটা কি আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো? দেখো এটা হচ্ছে এরকম ক্রিস্টাল, এটা তো নর্মালি একটা জাস্ট ক্রিস্টাল না, এর ভেতরে কি আছে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ওইরকম দেখালাম ঠিক কথা, কিন্তু ব্যাপার হলো বাইরে থেকে তো আমরা আরএলসি এরকম ডাইরেক্টলি হাতে হাতে পাচ্ছি না, এটা আমরা ইলেকট্রিক্যালি ভেবে নিতে পারি যে এটার পরিবর্তে এরকম আছে, কিন্তু বেসিক্যালি এর ভেতরে তো আর আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটার এইগুলোকে আমরা হাতে করে চেঞ্জ করতে পারি না। এই আরএলসি এই প্যারামিটারগুলো আমাদের হাতের মধ্যে নেই যে আমরা এগুলোকে চাইলেই চেঞ্জ করতে পারবো, এবং যদি এগুলো আমাদের হাতের মধ্যে না থাকে তো স্বাভাবিকভাবেই আমাদের যে ফ্রিকোয়েন্সিটা হবে, যে ফ্রিকোয়েন্সিতে এই সার্কিটটা অসিলেট করবে, সেটাকেও আমরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, তো এগুলোকে ইউজ করা হয় কোথায়? এগুলোকে ইউজ করা হয় ফর জেনারেশন অফ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইন রেডিও অ্যান্ড টিভি ট্রান্সমিটার, সেখানে ইউজ করা হয়। টেম্পারেচার কন্ট্রোল ওভেন, মানে যে সমস্ত মাইক্রো ওভেন সেখানে হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল যদি থাকে, একটা সার্টেন টেম্পারেচারের ওপরে গেলে ওভেন বন্ধ হবে, সার্টেন টেম্পারেচারে গেলে ওভেন চালু হবে, এই ধরনের টেম্পারেচার কন্ট্রোল ওভেনগুলোকে বানাতে এই অসিলেটর কাজে লাগে। ইন প্রিসিশন ইলেকট্রনিক রিস্ট ওয়াচ, খুব সূক্ষ্ম ইলেকট্রনিক রিস্ট ওয়াচ, সেখানে পাইজোইলেকট্রিক অসিলেটর ব্যবহার করা হয়। ডিজিটাল ক্লকে ব্যবহার করা হয়। ইন মেনটেনিং প্রিসিশন টাইম স্ট্যান্ডার্ডস, সেখানেও এটা পাইজোইলেকট্রিক ক্রিস্টালকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এগুলো সাম অ্যাপ্লিকেশনস অফ পাইজোইলেকট্রিক অসিলেটরস। তো বোঝা গেল এই ধরনের যে অসিলেটর তার সার্কিট ডায়াগ্রামটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সার্কিট ডায়াগ্রাম ইজ অলমোস্ট সিমিলার টু কলপিটস অসিলেটর, অনলি কলপিট অসিলেটর এখানে একটা ইন্ডাক্টর লাগানো থাকে, কিন্তু এখানে ইন্ডাক্টরের পরিবর্তে আমাদের এখানে একটা পাইজোইলেকট্রিক যে ক্রিস্টালটা আছে দুটো ইলেকট্রোডের মধ্যে রাখা থাকে যেটা, সেটাকে লাগানো হয়েছে। বাকি সার্কিটটা হচ্ছে কলপিটস অসিলেটরের মতো। তো এইখান থেকে আমরা অসিলেটর সার্কিট যেটা অসিলেটর যে চ্যাপ্টারটা এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আমাদের। অসিলেটরের মধ্যে আমাদের যে টপিকগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো। একবার দেখে নেওয়া যাক। স্যার অফ এমটা বাকি আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অসিলেটরের মধ্যে। দেখো অসিলেটর এটার অসিলেটরের মধ্যে আমরা রিকোয়ারমেন্ট অফ অসিলেটর, কেন দরকার অসিলেটরের এটা জেনেছি। বার্কহাউজেন ক্রাইটেরিয়া এটাও পড়া হয়েছে। সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড অ্যাপ্লিকেশন কার না ফেজ শিফট অসিলেটর, এটা আজকে আমরা পড়লাম। হার্টলে অসিলেটর এটাও আমরা আজকে পড়েছি। কলপিট অসিলেটর আগের দিন পড়া হয়েছিল। এবং ক্রিস্টাল অসিলেটর বেসিক্যালি এই যে পাইজোইলেকট্রিক অসিলেটর ও পিজোইলেকট্রিক অসিলেটর এটাই হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। ঠিক আছে, এটাকে ক্রিস্টাল অসিলেটরও বলা হয়, কারণ এখানে তো এটা ক্রিস্টালাইন মেটেরিয়াল দিয়েই তৈরি, এই কারণে এটাকে ক্রিস্টাল অসিলেটরও বলা হয়ে থাকে। পাইজোইলেকট্রিক যে অসিলেটর সেগুলো। তাহলে বোঝা গেল এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে গেল, ইউনিট নাম্বার 6। আর একটা ইউনিট 7 বাকি থাকলো অপ অ্যাম্প।